আবারও সেই একই বিষয়। আগামী 6 তারিখ দুপুর 2টো থেকে তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গে লোক খেপানোর জন্যে ধর্মতলা এলাকাতে ধর্নায় বসছেন। আমি একদম কোট আনকোট পশ্চিমবঙ্গে লোক খেপানোর জন্য, কারণ যেদিন থেকে এসআইআর শুরু হয়েছে তিনি চেষ্টা করে লোক খেপাতে এখনো পারেননি, সেই জন্য তিনি ধর্নায় বসছেন। আমি আগের দিনই বলেছি যে তার গণতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন করার যা যা পদ্ধতি, তার শেষের আগের পদ্ধতিটা হচ্ছে ধর্না, যার মাধ্যমে তিনি লোক খেপানোর চেষ্টা করেন। এরপরে অনশনটা হচ্ছে তার শেষ পদ্ধতি। আমি লোক খেপানোর কথাটা আপনারা বলতে পারেন যে কেন এইভাবে বলা হচ্ছে, তার কারণ হচ্ছে যে যে পদ্ধতির মধ্যে দিয়ে তিনি গত কয়েক মাস ধরে যাওয়ার চেষ্টা করলেন, তার প্রত্যেকটা পদ্ধতি প্রত্যেকটা ক্ষেত্রে ব্যর্থ হচ্ছে, এবং সেটা আদালতের সামনে ব্যর্থ হয়েছে, সেটা সাংবিধানিক সংস্থার নির্বাচন কমিশনের সামনে ব্যর্থ হয়েছে এবং মিথ্যা হিসাবে প্রমাণিত হয়েছে। তা সত্ত্বেও তিনি লোক খেপিয়ে যাচ্ছেন। কেন এরকম বলছি? কারণ এই WBCS সংস্থাটি হচ্ছে তৃণমূল কংগ্রেসের WBCS সংস্থা, যারা সিইও দপ্তরকে, অর্থাৎ ভারতবর্ষের একটি সাংবিধানিক সংস্থাকে চ্যালেঞ্জ করবার চেষ্টা করেছিল। তৃণমূল কংগ্রেসের অথরাইজড WBCS সংস্থা তারা চ্যালেঞ্জ করবার চেষ্টা করেছিল। তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে চ্যালেঞ্জ করা সম্ভব হয়নি বলে ঘুরপথে এই সংস্থাটির তরফ থেকে চ্যালেঞ্জ করবার চেষ্টা করা হয়েছিল ভারতবর্ষের সাংবিধানিক একটি সংস্থাকে, এবং এই সাংবিধানিক সংস্থার পক্ষ থেকে WBCS অফিসারদের সরাসরি বলা হয়েছে যে যদি রাজনীতি করবার ইচ্ছে থাকে তাহলে চাকরি ছেড়ে রাস্তায় নেমে রাজনীতি করুন, আর তা না হলে নিজেদের কাজ এবং ওয়ার্কিং রুলের লক্ষ্মণ রেখার মধ্যে থাকুন। অযথা কাজের মধ্যে থেকে, সার্ভিস রুলের মধ্যে থেকে রাজনীতি করবেন না। যা দায়িত্ব আপনাদের সার্ভিস রুলের মধ্যে থেকে করতে বলা হয়েছে সেই দায়িত্বটা পালন করুন। অর্থাৎ তাদের বুঝিয়ে দেওয়া হয়েছে যে আপনাদের নেত্রীর কথা মতো পিছন থেকে লক্ষ্মণ রেখা পেরোনোর চেষ্টা করবেন না বেদান্ত। একদম পরোক্ষভাবে তাবেদারি করবেন না, এইটাই হয়তো বোঝাতে চেয়েছেন। কিন্তু এই লক্ষ্মণ রেখার কথা প্রসঙ্গে যখন সিইও বলছেন, ঠিক তেমনি রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য তিনি রীতিমতো এই লক্ষ্মণ রেখার উল্লেখ করে, এইটা যখন কাজে লাগলো না, একদম যখন WBCS অ্যাসোসিয়েশনের এই বিষয়টি কাজে লাগলো না, তখন চন্দ্রিমা ভট্টাচার্যকে দিয়ে পশ্চিমবঙ্গের চিফ ইলেকটোরাল অফিসারকে ব্যক্তিগত আক্রমণের চেষ্টা করা হলো। একদম সেই ব্যক্তিগত আক্রমণের ছবিটা এবার আপনাদেরকে দেখাবো, দেখুন সেই ছবিটা। চন্দ্রিমা ভট্টাচার্যর করা টুইট এবং মনোজ কুমার আগরওয়াল সিইও ওয়েস্ট বেঙ্গলকে রীতিমতো ওয়ান্স অফিসার অ্যাবাউট লক্ষ্মণ রেখা অ্যান্ড lectures them on service rules, but where was this moral sermon when, as per CBI charge sheet, nearly 30 bank accounts and 6 plots, worth crores, 3 Dwarka and others in Gurgaon, Greater Noida and Kolkata were alleged by link to your wife। যে ব্যক্তিগত আক্রমণের কথা বলছিলাম, এবং এইটা আরেকবার চালাতে বলবো দেখানোর জন্য দর্শকদেরকে। সেই ছবিটা একবার আপনারা দেখুন, চন্দ্রিমা ভট্টাচার্যের এই আক্রমণ, এবং চন্দ্রিমা ভট্টাচার্যের আক্রমণের পর রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের তরফ থেকে যে ফ্যাক্ট চেক করে যে টুইটটা করা হয়েছে সেইটা আপনারা এই মুহূর্তে দেখছেন। প্রসেনজিৎ, আপনিও দেখতে পাচ্ছেন হয়তো সেই জায়গার থেকে রাজ্যের সিইও যেটা তরফ থেকে যে টুইটটা করা হয়েছে, টু পুট অ্যান্ড ব্রিফলি চার্জশিট আলটিমেটলি culminated in an honorable acquittal by the learned special judge Mrs. Agarwal has owed, Mrs. Agarwal মানে মনোজ আগরওয়ালের স্ত্রী, own property ইত্যাদি ইত্যাদি। আপনাদের বলে রাখি যে যখন এই তৃণমূল কংগ্রেসের WBCS অফিসারদের বিষয়টি ধোপে টিকলো না এবং লক্ষ্মণ রেখার বিষয়টি সিইও অফিস থেকে সরাসরি মনে করিয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেসের WBCS অফিসারদের, তখন চন্দ্রিমা ভট্টাচার্য তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে ব্যক্তিগত আক্রমণ করলেন নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে তার স্ত্রীর সম্পত্তি নিয়ে। এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া চলছে,
করছে একটি সাংবিধানিক সংস্থা, এবং সেই সাংবিধানিক সংস্থা, তার দায়িত্বে রয়েছেন মনোজ আগরওয়াল, তাকে নিয়ে কোনো রকম বিতর্ক নেই। তার স্ত্রীর কি সম্পত্তি আছে সেটা সম্পূর্ণ ব্যক্তিগত একটি বিষয়। এসআইআর একটি সাংবিধানিক প্রক্রিয়া, দায়িত্ব পালন করছে একটি সাংবিধানিক সংস্থা, তার মাথায় রয়েছেন সাংবিধানিক দায়িত্ব হিসাবে মনোজ আগরওয়াল। তার স্ত্রীর সম্পত্তি সংক্রান্ত বিষয়টি একদম ব্যক্তিগত বিষয়, সেইটাকে টেনে নিয়ে আসা হলো মমতা বন্দ্যোপাধ্যায়ের অঙ্গুলি হেলনে তারই মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্যর দ্বারা। মাননীয় দর্শক, আশা করি আপনারা বুঝতে পারছেন যে নোংরামিটা ঠিক কোন পর্যায়ে নিয়ে যাওয়া হচ্ছে। কিন্তু এতৎসত্ত্বেও মনোজ আগরওয়ালের তরফ থেকে উত্তরটা দেওয়া হলো এই কারণে, এইভাবে যে যে মামলার কথা আপনারা বলছেন সেই মামলার নিষ্পত্তি হয়ে গেছে, আদালতের তরফ থেকে জানিয়ে দেওয়া হয়েছে যে ওনার স্ত্রীর ইত্যাদি ইত্যাদি যা সম্পত্তি সংক্রান্ত বিবাদ, সেই বিবাদ নিষ্পত্তি হয়ে গেছে। তিনি গত এত বছর ধরে তার ইনকাম ট্যাক্স দেন, এই সম্পত্তির তিনি যথার্থ মালকিন, এবং এই নিয়ে আর কোনো বিবাদ নেই। তিনি এই সম্পত্তি তার নিজের সম্পত্তি হিসাবে এনজয় করতে পারেন ইত্যাদি ইত্যাদি। একদম। কিন্তু প্রশ্নটা হচ্ছে, যদি তা নাও হয়ে থাকে, যদি এই বিবাদ থেকেও থাকে, এই বিবাদের সঙ্গে এসআইআর এর কি সম্পর্ক? এই বিবাদের সঙ্গে ভোটার তালিকা স্বচ্ছ হিসাবে প্রকাশ করার ক্ষেত্রে মনোজ আগরওয়ালের ভূমিকার কি সম্পর্ক? এখন এই মুহূর্তে এই এক্স তার মাধ্যমে এই বিষয়টাকে নিয়ে আসার কি প্রয়োজন বলতে পারেন আপনারা? এসআইআর একটা সাংবিধানিক প্রক্রিয়া, মনোজ আগরওয়াল রয়েছেন একটা সাংবিধানিক পদে, তার স্ত্রীর ব্যক্তিগত মামলার সঙ্গে এসআইআর এর কি সম্পর্ক? কতটা নোংরামি করা যেতে পারে? আমরা যে প্রথম দিন থেকে বলে আসছি যে এসআইআর কে বিপদগামী করার জন্য, এসআইআর কে বন্ধ করবার জন্য তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি নোংরামি করা হচ্ছে, এবং এটা সাংবিধানে, এটা সংবাদ মাধ্যম হিসাবে বলার দায়িত্বটা আমাদের, সেটা এই টুইটটা প্রমাণ করে যে একজনের ব্যক্তিগত বিষয় দেশের সাংবিধানিক বিষয়ের সঙ্গে জড়িয়ে দিয়ে একটা নোংরামি করবার চেষ্টা হচ্ছে বেদান্ত।